হ্যালো। 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 যারা অনলাইন আছে তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা অনলাইন আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? যারা অনলাইনে আমার কথা শুনতে পাচ্ছেন? जी सर। যারা অনলাইনে আছে তারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আপনাদের সবাই ফোন আছে না? গ্রুপে অ্যাড আছেন না? ফোনটা ওপেন করেন, জুমে ওপেন করেন দ্রুত। ফোনে নেট নেই? তা না, আছে, এখানে ওয়াইফাই আছে, সমস্যা নেই। ভাই সাধন ভাই, যদি 1 মিনিট এখন একটু। ওই এদের একটু ওয়াইফাইটা ওপেন করে দেন তো, কারণ হচ্ছে ওই যে স্পিকারে কাজ করতেছে না তো। ওই একজনের কাছে দিলে মনে হয় সবাই স্ক্যান করে নিতে পারবে। ফটাফট দিয়ে দেন। এই রুমে আসেন, এই রুমে, এই রুমে আসেন। দ্রুত ফোনটা ওপেন করেন। আপনি হচ্ছে গ্রুপে অ্যাড আছেন না? গ্রুপ থেকে হচ্ছে লিঙ্কে ঢোকেন। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? আপনি নাই হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, হ্যাঁ দেখেন গ্রুপে দেখেন লিঙ্ক দেওয়া হয়েছে। হ্যাঁ। হ্যাঁ হচ্ছে না, ওপেন আছেন, হ্যাঁ জয়েন করেন, জয়েন করেন। জয়েন করবেন, সবাই জয়েন করবেন। নেট নাই? নেট আছে? নেট নেই? তো ওয়াইফাই আছে। তো ওয়াইফাই তো এখানে বসে। আপনার একটু কাউন্ট করতে হবে। হ্যাঁ, জয়েন দেন, জয়েন। জয়েন হয়েছেন? দেখেন আজকে হচ্ছে আমরা সরাসরি থেকেও দেখেন হচ্ছে অনলাইনে হচ্ছে ক্লাস করবো, ঠিক আছে? মূলত হচ্ছে আপনাদের স্পিকারটা ওপেন রাখবেন। প্রথম অন্তর্ভুক্তি যুগ হচ্ছে 2181 এবং 1991 খ্রিস্টাব্দ। দেখেন এটা কিন্তু আমাদের এই যে 1991 1992 এ কিন্তু সেই সময়কার না, এ কিন্তু ওই সময়কার খ্রিস্টপূর্বের সময়। দেখেন মিশরীয় কেন্দ্রীয় সরকারের পতনের পর প্রশাসনের পক্ষে অর্থনীতিতে স্থায়ীশীল করা অসম্ভব হয়ে পড়ে। তারপরে কি হয়েছে, এরা প্রাদেশিক গভর্নরের দুর্যোগের সময় ফারাওদের সাহায্য পেতে ব্যর্থ হয়। একই সাথে খাদ্যাভাব, এ দেখেন এই প্রত্যেকটা যে হেডলাইন আছে যে প্রথম অন্তর্বর্তী যুগ এই সময়কার কি কি ঘটিছে সেসব কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। মানে এক এক সালে এক এক রাজ্যের সময় কি কি যুগ ঘটিছে বা কি কি কাহিনী ঘটে সেইগুলোই কিন্তু লেখা সংক্ষিপ্ত আকারে। আপনারা পড়ে দেখবেন, এখান থেকে পড়ে আপনারা ওই যে যে শীটটা পাবেন ওই শীটটা আন্ডারলাইন করবেন, যে আমার কাছে মনে হয়েছে এই 3টা লাইন হইলেই এর জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছেন? আপনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হবে। আমার কাছে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, কিন্তু আপনার কাছে যতটুকু মনে থাকার সেন্স থাকবে ততটুকু আপনার লেখা। এবার দেখেন মধ্যকালীন রাজ্য, এটা আছে 2134 থেকে 1690 খ্রিস্টপূর্বাব্দ। সাল দরকার নেই তো। দেখেন আমি বলি সব সময় এই যে চারুকলা হোক বা হিস্টোরি হোক হচ্ছে ভূগোল হোক, এই সাল কখনো দরকার নেই। সাল যখন বলবে যে অমুক সালে কি হয়েছে তখন সাল দিতে হবে। কিন্তু আপনি লেখার সময় দেখালো মনে হয়েছে কি মধ্যকালীন রাজ্য সম্পর্কে লিখবো, দেখা সালটা আমার দিলে ভালো হইতো, ওই যে ভালো হতো
কারণ আপনি হতে গিয়ে দেখা গেল যে কি দেওয়া হয়েছে 31 34, আপনি দিয়ে ফেললেন 31, এই 21 35, ভুল হয়ে যাবে না? আমার দরকার নেই তো, আমার তো সাল চাইনি। সাল চাইলে দিবেন, না হলে দিবেন না। অ্যাভয়েড করবেন, সবসময় অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে কি এই ঝামেলাগুলো থেকে দূরে থাকলে আপনাদের জন্য শ্রেয় হবে। আমি এই যে সাল সাল মুখস্থ করতে মানা করতে তা কিন্তু না। সাল আপনারা মুখস্থ করেন, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে যদি দেখেন যে সাল আমার লেখার প্রয়োজন নাই, তাহলে লেখার দরকার নেই। কারণ ওই আপনি ভুল লিখলেন, স্যার অবশ্যই মানে কোনো কলমে দাগ টান দেবেই। কথা বুঝতে পেরেছেন? এটাই। দেখেন এই এই যে মধ্যকালীন রাজ্য, এই সম্পর্কে কি লেখা আছে দেখেন। মধ্যকালীন রাজ্যের ফারাওগণ দেশের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। দেখেন প্রথমে এই সময়কার দেখেন, এই প্রথম অন্তর্বর্তী যুগে কিন্তু এরা কিন্তু কি করতে পারেনি, এরা কিন্তু রাজ্যে দেশের সমৃদ্ধি কিন্তু প্রথমে আনতে পারেনি, কিন্তু পরবর্তী কিন্তু মধ্যকালীন রাজ্যে কিন্তু কি করতে পারে, এ কিন্তু সক্ষম হয়। এক রাজ্যে পারেনি, আর এক রাজ্যে কি করেছে, পেরিসে। এ একদম সিম্পল একটা লাইন, এটা আপনারা এমনি মনে রাখলে হয়ে যাবে। ফলে দেখেন কি কি আছে, সাহিত্য, কলা। কলা বলতে কোন কলা? এ খাবার কলা না কিন্তু, দয়রা কলা, বিসি কলা এগুলো না। এ কোন কলা বলেন? না না, আরো কলা আছে, বলেন কোন কলা? হ্যাঁ না, শিল্প কলা না, আর কলা কলা আছে। হ্যাঁ, এই যে আপনারা যে আর্টস পড়েন, এ আছে মানবিক বলে না? এই মানবিকের আর এক নাম কি? কলা। তা মানবিকে মূলত কি ছিল? হ্যাঁ, এই যে ভৌগোলিক চিন্তাধারা, এগুলো কি কিসে, মানবিকে না নাকি সায়েন্সে? মানবিকে। এটা কমার্সেও না? কমার্সে ছিল? হ্যাঁ। এইবার এইগুলো বলতেছে, এই কিন্তু এ কলা কিন্তু ওই শিল্পকলা না। শিল্প হলে কিন্তু এখানে বলে দিত যে এই সময়কার কি শিল্প চর্চা। কথা বুঝতে পেরেছেন? তাই একটু মাথা ঘুটায় এ করেন যে এ কলা কিন্তু সেই খাওয়ার কলাও না, এগুলো শিল্প কলাও না, এ কিন্তু সেই সময়কার মানবিক কলা। ঠিক আছে। সাহিত্য, কলা এবং বৃহৎ নির্মাণ প্রকল্পের পূর্ণ সূচনা হয়। এই সময় এসে কিন্তু এই সাহিত্যে কি করে, সাহিত্য সৃষ্টি করে, কলাও সৃষ্টি করে, এবং বৃহত্তর নির্মাণ, বৃহত্তর নির্মাণ বলতে কি, বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় রাস্তাঘাট, বড় বড় ব্রিজ, এইগুলো বৃহৎ নির্মাণ শিল্প। এবার দেখেন, মেন্তুহোতেপ টু এবং তার 11তম রাজবংশের ফারাওদের রাজধানী ছিল কোথায়? থেবেস। এটা মনে রাখেন, রাজধানীর নাম কি? থেবেস। পরবর্তীতে দ্বাদশ রাজবংশের সূচনায় আমেনে মহাদ রাজধানী সরিয়ে কি কোথায় হয়, ইস্তাও ইয়েতে সরিয়ে নিয়ে আসেন। এই এত এগুলো আসবে না, এগুলো আসবে না, জাস্ট পড়ে রাখবেন। এখান থেকে ফারাওগণ দূরদর্শী ভূমি উদ্ধার। এ ভূমি উদ্ধার মানে কি? জমি। জমি কি উদ্ধার করে না? হ্যাঁ, মনে করেন আপনিও দখল করে রেখেছেন, আমি দল বল নিয়ে মনে করেন কি করলাম, আপনার কাছ থেকে ওরা কি করে উদ্ধার করলাম, এটা বলে হচ্ছে ভূমি উদ্ধার। এবং সেচ কাজ, সেচ মানে কি, পানি। মানে বলেন যে আপনি তো কৃষিকাজে করবেন, এখন আপনার তো আর হচ্ছে সবসময় তো বৃষ্টি হবে না, হবে? আর ওই সময় তো টিউবওয়েল ছিল না যে একটা পাম্প দাও পানি উঠুক। ওই সময় কি ছিল? ওই সময় ছিল হচ্ছে নদীর থেকে আপনার হচ্ছে সুন্দর করে একটা খালের ব্যবস্থা করা হতো। এই খাল কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত না, খাল কিন্তু আমরাই সৃষ্টি করেছি। কথা বুঝতে পেরেছেন? দেখা গেল যে অনেক বড় নদী আছে, ওই নদী দেখা গেল যে কি হয়েছে, নদীতে অনেক শাখা থাকে না? এবার অনেক শাখা যখন নদীতে থাকা রূপান্তরিত না হয়ে ওই আস্তে পলি জমতে জমতে একদম চিকন হয়ে যায়, তখন কিন্তু ওটা কিন্তু খালে পরিণত হয়। কথা বুঝতে পেরেছেন? আর অনেকে যখন দেখা গেল কি আপনার বাড়ি দেখা গেলো, আমাদের এখানে আছে বেতনা নদী, আর বেতনা নদীর মধ্যে দেখবেন যে খাল আছে, আর খাল কোন সাইডে গেছে দেখবেন যে ওই যে বেড়াডাঙ্গি, জানি না, ওই চিকন করে আসছে। আমি মনে করেছি যে আমার জমিতে আমার তো কোনো মেশিন নেই, তাহলে কি করবো, এই খালের পাশ দিয়ে আমি একটা ড্রেন কেটে দেবো, দিলে আমার জল সবসময় যাবে। এটাই। এবার দেখেন, এই সময় সেচ কাজ চালু করেন, যার ফলে এই অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এবং উপরন্ত কি নুবিয়া অঞ্চলে স্বর্ণ এবং প্রস্তর খনি সমৃদ্ধ এলাকায় দখল করা হয়। ওই সময়কার স্বর্ণ খনিও ছিল, এবং প্রস্তর খনি, প্রস্তর খনি মানে কি, যেখানে পাওয়া যেত কি লোহা, তামা, দস্তা, এগুলো পাওয়া যায়, এগুলোকে বলে প্রস্তর খনি। ঠিক আছে, এলাকায় দখল করা হয়। একই সাথে পূর্ব বদ্বীপে শাসকের দেওয়াল নামে প্রতিরক্ষামূলক দেয়াল গড়ে তোলা হয়। এরপর দেখেন দ্বিতীয় অন্তর্বর্তী, এ ছিল মধ্যকালীন এবং দ্বিতীয় অন্তর্বর্তী। দেখেন এর মধ্যে দেখেন প্রথম গেলাম প্রথম অন্তর্বর্তী যুগ, এর মধ্যে দেখেন মধ্যরাজ আছে। এবার দেখেন দ্বিতীয় অন্তর্বর্তী
যুগ। দেখেন 1700 না উপরটা আছে আপনার, সাল আছে কত 1674 থেকে কত 1549 খ্রিস্টাব্দ। এবং 1785 খ্রিস্টপূর্বের দিকে হিসকোর্স নামে এক সেমেটিক কানানীয় সম্প্রদায় ফারাওয়ের দুর্বলতার সুযোগ নিয়ে মিশরের ক্ষমতা নিয়ে নেয়। মানে ফারাওয়ের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিচ্ছে কারা? হ্যাঁ, মিশরীয়রা। মিশরের কেন্দ্রীয় সরকারকে থেবেসে সরিয়ে যেতে বাধ্য করে। এবং থেবেস কে ছিল? হ্যাঁ, রাজধানী ছিল। গুড। এই তো, আপনার মনে আসতে দেখতেছি থেবেসে ফারাও এদের কদর রাজার পরিণত হয়। তবে হিসকোর্সরা মিশরীয় সরকার পদ্ধতি বহাল রাখে। মানে ওই সময়কার মিশরীয় রাজা বা ফারাও যে রাজ্য চালন করতো, মিশরীয় সেফ একেবারে রাজ্য চালানোর পদ্ধতি চালু করেছে। নিজেদের ফারাও বলে পরিচয় দেন এবং মিশরীয় সমাজ এবং সংস্কৃতি একীভূত হয়। সংস্কৃতি মানে তো বোঝেন, যেটা আমরা কি করি, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নিয়ে চলছে, এটা সংস্কৃতি। তারা মিশরের কয়েকটি নতুন যুদ্ধাস্ত্র যেমন ঘোড়ার টানা রথ এবং কম্পোজিট ধনুক প্রচলন করেন। কম্পোজিট ধনুক মানে কি বোঝেন? তীর। ঠিক আছে। আর রথ তো মানে ঘোড়া টানা রথ দেখেছেন তো, যে ঘোড়ার পরে দাঁড়ায় যে যুদ্ধ করে না, ওটা বলে রথ বলে। এরপরে আসেন নতুন রাজ্য। এই জিনিসটা ভালো করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। কোথাও কোনো গাছ আছে? শুধু কি খাঁকা রৌদ্র না? তাহলে ওই সময়ও তো মানুষ বেঁচে আছে। তখন তো ফ্যান ছিল না, ছিল? কারেন্টও ছিল না। তাহলে এত সুন্দরভাবে বানাইছে কিভাবে? হ্যাঁ, বুঝিনি। এরা অক্সিজেন, শোনা আমি বলি, গাছ থাকলেই যে, আমি বলি শুনুন, গাছ থাকলেই যে অক্সিজেন দিবে, আর গাছ না থাকলে যে অক্সিজেন থাকবে না, তা কিন্তু কথা নেই। বাতাস কিন্তু আবার এদের এলাকায় ভাবছে বাতাস কিন্তু বেশি। এই দেখেন, এটা সম্পূর্ণ কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা। দেখে দেখে মনে হচ্ছে না খুবই একটা আধুনিক একটা বাড়ি? হ্যাঁ। তাই দেখেন, এর একটা উপর নাম দিয়ে দেখেন কি দিছে, নতুন রাজ্য। দেখেন ওই সময়কার মানুষ দেখেন কত সুন্দর ভাবে দেখেন, পিছনে পুরো পাহাড়, আর সামনে দেখেন একটা দালান। হ্যাঁ। এবার সবাই একটু খেয়াল করে দেখেন, আমার এই তীরিকা দেখেছেন, কি একটা দেখেছেন এটা? দেখতে পাচ্ছেন? এখানে একটা মূর্তি আছে না? হ্যাঁ, এটা আমরা মূর্তি বলবো না, ভাস্কর্য বলবো। ভাস্কর্য, গুড। এটা ভাস্কর্য। দেখেন সিঁড়িগুলো দেখেন কতগুলো উন্নত মানের। আর এখানে দেখেন প্রত্যেকটা দেয়ালে দেখেন দেখেন, সব দেখেন ভাস্কর্য আছে। সব মানুষের ভাস্কর্য। দেখতে পাইছেন? আচ্ছা, এরপরে আসেন নতুন রাজ্যে আসি। নতুন রাজ্যে ফারাওগণ সীমান্ত সংরক্ষণ এবং পরিবেশী আশিরিয়া, কানান এবং মিতানির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এক নজিরবিহীন সমৃদ্ধির যুগ প্রতিষ্ঠা করেন। তারপর থোথমেস এক এবং তার নাতি থোথমোস থ্রি মিশরের সাম্রাজ্যকে পূর্বে যে কোনো সাম্রাজ্যের চেয়ে বিস্তৃত করেন। তাদের দুজনের মধ্যবর্তী সময় রাজত্ব করেন হোসমোদ এবং হচ্ছে এই এক কন্যা এবং ইয়ে হাতছেপ সুদ। এগুলো আপনারা পড়ে নেবেন। এবার দেখেন, আমাদের দেশে ইয়ে আছে না, প্রশাসন আছে? হ্যাঁ, বাণিজ্য আছে, আছে না? আমাদের প্রশাসন বলতে কি আছে? পুলিশ বলি না, আনসার, বিডিবি, আর্মি, এগুলো তো আছে। তাহলে ওই সময়ও কি ছিল? প্রশাসন ছিল। না থাকলে তো ধরা মনে করেন যে আমাদের মতো লোক অপরাধ করলে তো শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। দেখেন ওই সময় ফারাও কি করতো, ফারাও ছিলেন দেশের সর্বময় রাজা। অন্তত তাত্ত্বিকভাবে দেশের সকল ভূমি এবং সম্পদের ওপরে কর্তৃত্বশালী। আসলে রাজা হইলে তো সবকিছু তার অধীনেই থাকবে, সচরাচর হয়েই থাকে। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। দেখেন, যেই রাজা সেই আবার সেনাবাহিনীর প্রধান এবং সরকার প্রধান এবং কার্য সম্প্রদানের একদল আমলার উপর নির্ভর করতেন। আমলা মানে কি বলেন? আর আরো বলেন, এক কথাই বলেন। আমলা বলি কি? আমরা আমলা কাদের বলি? হ্যাঁ, তাহলে মন্ত্রী আমরা কি বলি? আমলা। ওই হচ্ছে কথা। ঠিক আছে। যারা সরকারের পেছনে চলে তারা হচ্ছে আমলা। তা আমলা প্রথম কথা হচ্ছে মন্ত্রী। কথা বুঝতে পেরেছেন? এই মন্ত্রীদের উপর সে নির্ভর করতো, কারণ কেন, সে তো একা তো আর সব মানুষের পাশ পা যাইতে পারবে না। তাই তাই বোঝেন যে ওই সময়কারও কি ছিল, আমলা, মিনিস্টার, মন্ত্রী ছিল। তাহলে আমাদের এখন তাহলে কি এটা কি নতুন না পুরাতন? পুরাতন, গুড। এবার দেখেন
এই প্রশ্নের দায়িত্ব পালন করতেন কি? উজির। উজির কাকে বলা হয়? হ্যাঁ, মন্ত্রীকে। এই তো গুড, মন্ত্রী বলা হতো কে? উজিরকে, যিনি ছিলেন ফারাওদের কি প্রতিনিধি। তিনি ভূমি জরিপ কাজ, ভূমি জরিপ মানে কোনটা? ভূমি মাপির কাজ, এই তো গুড। তারপর দেখেন কোষাগার, কোষাগার মানে কি? গোদাম না, ওই যেটা বাংলাদেশ ব্যাংক বলি না আমরা, টাকা, টাকা এক জায়গায় থাকবে, ওখান থেকে আমরা কি করবো, সব জায়গায় ডিস্ট্রিবিউট করবো, একে বলে কোষাগার, যাকে বলা হয় ট্রেজারি। ঠিক আছে। এবার দেখেন আছে নির্মাণ প্রকল্প, যেটা আমরা কি বলি, প্রকল্প মন্ত্রণালয়ের কাজ। দেখেন বিচার ব্যবস্থা, এটা কার কাজ? আইন মন্ত্রণালয়। এবং কি আছে, আর্কাইভের মধ্যে সমন্বয় করতেন। আর্কাইভের মানে কি, মানে সকল যারা দায়িত্বরত মানুষ থাকতো তাদের মধ্যে কি করতো, সমন্বয় করে দিত, এই কাজগুলো তোমাদের করতে হবে। পুরো দেশ কি, 42টি নোমে, নোমে মানে কি, নোমে বিভক্ত ছিল। নোমে বলতে হচ্ছে নামে বিভক্ত ছিল। দেখেন এই সময় দেখেন গ্রিকের একটা ভাষা দেখেছেন, ভাষা, এই গ্রিক ভাষায় এরকম ভাবে লেখা হতো, এটাকে বিভাগীয় প্রাচীন মিশরীয় সেপাত বলা হতো। প্রতিটি নোমের আছে প্রশাসক, নোম রোগ, তার কাজের জন্য উজিরের কাছে জবাবদিহি করতো। এটা তো আপনারাই জানেন, যে আমি আপনার কাছে কাজ করতে হলে আপনার হাতে আমার কথা দিতে হবে, এ বলা যাচ্ছে। এবার দেখেন মন্দিরগুলো ছিল প্রাচীন মিশরীয়দের অর্থনীতির মেরুদণ্ড। এখন ওই সময়কার কোনো হচ্ছে মানে কি ছিল না, মানে যে আপনার মুসলিম, হিন্দু এইগুলো কিন্তু ছিল না। ওগুলো ছিল কি, ওরা মিশরীয় জাতি, ওরা জাতি হিসাবে ওরা একজনকেই দেবতা হিসাবে মানত, ওকেই তাকে পুজো করতো। এখন মনে করেন যে আপনি উপাসনা করবেন, মুসলিমরা উপাসনা করার কোথায় করে? মসজিদে। আর মসজিদে মনে করেন যে হচ্ছে আপনার মনে হয়েছে কি আমি হচ্ছে আল্লাহর নামে আজকে 10 টাকা দান করলাম, আর একজন 100 টাকা 500 টাকা এরকম দান করলো, ওই দানটা কি হচ্ছে, মসজিদে একটা অর্থনীতি না? আমার মন্দিরে যখন দান করবে তখন ওটা কি হয়ে যাবে, এটা মন্দিরের অর্থনীতি যাবে। তাই বলতে চাচ্ছে যে মন্দিরগুলো ছিল প্রাচীন মিশরের কি, অর্থনীতির মেরুদণ্ড। আর মেরুদণ্ড তো মানে বোঝেন, ব্যাকবোন, যাকে বলা হয় যে একদম খুঁটি, একবার হেলে গেলে কি হয়ে যাবে, পড়ে যাবে। মন্দিরগুলো শুধু প্রার্থনার স্থান হিসাবে ভূমিকা পালন করতো না, বরং একই সাথে রাষ্ট্রের সম্পদ সংগ্রহ এবং সংরক্ষণের কাজও করত। মিশরীয়, প্রাচীন মিশরীয় দেবতা অর্থনীতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ছিল। এবার দেখেন সমাজ ব্যবস্থা, মিশরীয় সমাজ ছিল হচ্ছে বিভিন্ন স্তরে বিভক্ত এবং সামাজিক অবস্থান সবসময় স্পষ্টভাবে প্রকাশ করা। 10:30, বুঝতে তাই 10:30টার সময় class। না, এই ক্লাস না, আমি মুখে বলতেছি। হ্যাঁ হচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ করা নেই, কথা বুঝতে পারছেন? আমি করে দিবানে, আপনার হচ্ছে এইটা হওয়ার পরে এটা কেটে দিবানে, কেটে তখন আইডি দিয়ে দিবানে, উপরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কাজ করে দেবেন। ঠিক আছে। এবার দেখেন মন্দির সংলগ্ন দোকানে তাদের পারিশ্রমিক হচ্ছে করতো, এবং রাষ্ট্রীয় কোষাগারে থেকে জমা হতো। এবার দেখেন আইনি ব্যবস্থা, আইনি ব্যবস্থা প্রধান ছিলেন হচ্ছে ফারাও, যে রাজা, সেই তো আইনি ব্যবস্থা থাকবে, দায়িত্ব ছিল তার রাজনৈতিক তৈরি, আইন তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা বজায় রাখা। প্রাচীন মিশরীয় এই ধারণাকে বলতো কি, বাঁধ। যদিও প্রাচীন মিশরীয়দের কোনো বিধিবদ্ধ আইনের সন্ধান পাওয়া যায় না, তবে আদালতের নথি থেকে বোঝা যায় যে মিশরীয় আইন ভালো মন্দের সাধনা ধারণার উপর গড়ে কি ছিল, উঠেছিল। সেখানে কতগুলো আইনের কঠোর অনুসরণের চেয়ে দ্বন্দ্ব নিরসন, দ্বন্দ্ব মানে তো বোঝেন, দাঙ্গা, এবং সম্মতিতে পৌঁছানোকে অধিক গুরুত্ব দেওয়া হতো। নতুন রাজ্যের সময় স্থানীয় বয়স্কদের নিয়ে গঠিত কাউন্সিল, নাম যার নাম ছিল কি, কেনবেদ, ছোটখাটো ব্যাপার মীমাংসা করতো, যাকে আমরা বলি কি কি, গ্রাম্য আদালত। কথা বলতে চাইছেন? গ্রাম্য আদালতকে ওই সময়কার মানুষদের কি বলতো? হ্যাঁ, কেনবেদ। এবার দেখেন কৃষি, কৃষি যে সেই সময়ও ছিল এই সময়ও থাকবে, এটা সচরাচর, কারণ কৃষি না থাকলে আমরা কি করতে পারতাম না, খাইতে পারতাম না, খাইতে না পারলে মানুষ বাঁচতো না। ঠিক আছে। দেখেন কৃষি, প্রাচীন মিশরীয় কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য মিশরীয় সভ্যতার সাফল্যের অবদান রেখেছে। তার সবচেয়ে প্রাচীন হলো নীল নদের বাৎসরিক বন্যা, বাল নীল নদের পার্শ্ববর্তী মাটিকে করে তোলে উর্বর। এমনি বন্যা হলে তো আপনারা জানেন যে হচ্ছে এমনি মাটি কি হয়, উর্বর হয়ে যায়।
কারণ হচ্ছে কি, এক জায়গার ময়লা আর এক জায়গায় চলে আসে, ওতে আরো উর্বরতা বাড়ে, যাকে আমরা পলি বলি। এর ফলে প্রাচীন মিশরীয়রা প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পেরেছিল, সাহিত্য, কলা, প্রযুক্তির পিছনে সময় সম্পদ ব্যয় করার সুযোগ পেয়েছিল। টাকা না থাকলে তো আর আপনার ওই যে বলে না, পেটে খিদে থাকলে তার হচ্ছে কবিতা আসবে না, মনে সাহিত্য আসবে না। তাই ওই কথাই বলতে চাচ্ছে যে টাকা আছে প্রচুর, এই জন্য তারা হচ্ছে প্রযুক্তি এবং সাহিত্য এবং কলার মাধ্যমে কি করতো, তারা সম্পদ ব্যয় করত। প্রাচীন মিশরীয় কৃষির কাজ নীল নদের উপর গভীর ভাবে হচ্ছে নির্ভরশীল ছিল। প্রাচীন মিশরীয় তিনটি ঋতু ভিত্তিক হচ্ছে কি করতো, চিহ্নিত করেছিল। যেমন হচ্ছে কি, আখেত। আখেত মানে কি? বন্যা ঋতু। দেখেন পেরেদ, একদম সহজ। দেখেন আখেত পেরেদ, আখেত হচ্ছে কি বন্যা, আর পেরেদ অর্থ কি রোপণ ঋতু, আর হচ্ছে শিমু অর্থ কি ফসল কাটার ঋতু। এই তিনটা ঋতু পালন করতো ওরা। এখন আমরা তো পালন করি কি, এই যে ধান গাছ লাগাইছি 3 মাস পরে আমরা কি করব, ধান কাটবো। দেখেন আমাদেরও কিন্তু একটা ঋতু আছে, যে পৌষ মাসে কি আমরা পৌষ সংক্রান্তি করি না, সেটা হচ্ছে হিন্দু হোক মুসলিম হোক সবাই কিন্তু করে, যে নতুন ধান উঠিছে মানে কি করতে হবে, বাড়িতে পিঠা পুলি আয়োজন করতে হবে। তাহলে কি হতেছে, আমি প্রথমে চাষ করতেছি, তারপর কাটতেছি, তারপর খাচ্ছি। এরপর দেখেন, এরপরে আছে হচ্ছে কি, হচ্ছে বন্যা ঋতুর সময়কাল ছিল জুন থেকে সেপ্টেম্বর মাস। কি কি ছিল? জুন থেকে সেপ্টেম্বর মাস, এটা কিন্তু বন্যা ঋতু। এই সময়কার বন্যা নদীর পাড়ে উর্বর পলি মাটি জমতো, যেমন একটু আগে বললো যে পলি মাটি। দেখেন পলি মাটি কিন্তু আমরা এখনো পড়ি, ওই সময়ও ছিল। কিন্তু কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কাল এবং সময়ের ভেদ অনুযায়ী। কিন্তু আগেরটাই ভালো ছিল। আগে এত হচ্ছে কি ভেজাল খাওয়া লাগতো না। লাগতো? এই মিশরীয়রা কত বছর বাঁচতো জানেন আপনারা? সর্বনিম্ন এদের গড় আয়ু ছিল হচ্ছে 80 বছর সর্বনিম্ন। আর এরা তো প্রচুর পরিমাণে হচ্ছে খাটতে পারতো, হ্যাঁ শক্তিশালী অবশ্যই। আর এরা সর্বনিম্ন হচ্ছে 5 ফুট 9, মানে উচ্চতার সর্বনিম্ন। আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 6 ফুট 7 ফুট এরা লম্বা হতো এরা। আর দেখতে ওরা সুন্দর হইতো। কারণ কেন, ওরা হচ্ছে কর্মঠ ছিল। ওরা যা খাইতো একদম পুরো নিরেট, কোনো ভেজাল নেই। এবার দেখেন, এবার বন্যার পানি সরে যাওয়ার পরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফসল উৎপাদন করতো, যেটা আমরা করে থাকি সচরাচর। আমরা যেমন হচ্ছে এই বৃষ্টির সময় অপেক্ষা করে, যে কি ধান দেবো, আমন না বোরো ধান? বৃষ্টির সময় বোরো ধান। বৃষ্টি হলে বোরো ধানের ফলন বেশি হবে, ওরাও কিন্তু চেনানো করতে থাকেন। এবার কিন্তু কৃষকেরা জমিতে লাঙল দিত, বীজ রোপণ করতো, খালের মাধ্যমে জমি সেচ দেওয়া 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 হতো। মিশরের অল্প বৃষ্টি হতো, এই যে আমি আপনাকে একটু আগেই বলেছি, যে বৃষ্টি কিন্তু অল্পই হইতো। তাই তারা কৃষকরা ছিল কি নীল নদের ওপর নির্ভরশীল। এরপরে কি মার্চ হতে মে মাস পর্যন্ত এরা ফসল কাটতো, মাড়াই করে শস্য দানা আলাদা করা হতো। এরপর শস্য দানা কি করতো, ঝেড়ে তুষ আলাদা করতো। তুষ মানে তো বোঝেন, পোড়া। এখন তুষ মুক্ত শস্য দানা থেকে গুঁড়া করে ময়দা বানানো হতো। এখন এরা বলেন দিন কোন শস্য পালন করতো জানেন? বলেন। ওই সময় ওরা কি পালন করতো, ধান পালন করতো? গম। গম আর জব। জব কিন্তু এরকম লম্বা লম্বা হয়, আর গম আর কি হয়, ছোট ছোট। জব দেখেননি? গম আর জব সেম দেখতে, কিন্তু একটা বড়, একটা লম্বা ছিল, এই তো। দেখেন এবার লিখন। ওই সময়কার মানুষ যে লিখতে পারতো কি না পারতো আপনারা জানেন? ওরা কিন্তু লিখতে পারতো। আপনারা দেখবেন যে একটা ভিডিও দেখবেন, যে আমি কিছু দেখাইছিলাম, আবার দেখাচ্ছি দেখেন। ভিডিওটা দেখবেন, যে দেখলে বুঝতে পারবেন যে আসলে ওখানে কি লিখন আছে। আহ, আহ, এই লিখন, দেখেছেন লিখনটা? এই হচ্ছে দেখেন, এরকম জড়ানো ফড়ানো থাকতো। হ্যাঁ।
আচ্ছা, এবার দেখেন লিখন পদ্ধতি। লিখনটা হচ্ছে কি হায়ারোগ্লিফিক লিপি খ্রিস্টপূর্ব কত 3200 অব্দ হতে ব্যবহৃত হতো, এতে শত শত চিহ্নিত চিহ্ন কি রয়েছে। একটি চিহ্ন ধ্বনি শব্দ কিংবা শুধুমাত্র নির্দেশক রূপে ব্যবহার করা হতে পারে। বিভিন্ন স্থানে একই চিহ্ন বিভিন্ন কিছু বোঝাতে পারে। যেটা আমরা মুখে বলতেছি যে আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা, ওরা কিন্তু এই মুখে বলতো না, ওরা চিহ্নের মাধ্যমে। ঠিক আছে। এবং হায়ারোগ্লিফিক আছে লিপি ছিল এক ধরনের আনুষ্ঠানিক লিপি, প্রস্তর স্তম্ভ এবং সমাধিতে এই লিপি ব্যবহৃত হয়। হায়ারোগ্লিফিক লিপি বলতে বোঝায় হচ্ছে কি খোদাই, দেখেছেন না এরকম দাগ টেনে 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 যেগুলো, এগুলো হাইরোগ্লিফিক লিপি বলে বলা হয়। সমাধিতে ব্যবহার করত। বিভিন্ন কলার পদ্ধতিতে অন্তত যত্নের সাথে তারা কি করতো, লেখা হতো। প্রতিদিনের লেখার জন্য লিপিকারেরা টানা হাতে লেখার এক লিপি ব্যবহার করত, যাকে হায়াওয়া কি হায়ারেটিক লিপি বলা হয়। এতে লেখা ছিল দ্রুত ও সহজ। হায়াগ্লিফিক সারি এবং কিংবা স্তম্ভ উভয়ে লেখা হতো। এটা আবার কি ডান ধার দিকে বাম দিকে লিখতে হতো। যেমন হচ্ছে কি ওই আরবিতে কেমন, আরবিতে কিভাবে লিখতে হয়, ডান থেকে কি করতে হয়, বামে লিখতে হয়। দেখেন সাধারণত সারিকে ডান থেকে বামে লেখা হতো, মানে আরবির মতোই কিন্তু লেখা হয়। ঠিক আছে। এই জন্য হায়ারেটিক লেখা হতো সব সময় সারির ডান থেকে বাম দিকে। পরবর্তীতে একটি নতুন ধরনের লিপি আসে, সেটা হচ্ছে কি ডেমোটিক লিপি প্রাধান্য লাভ করে এবং রোটে কি রোসেটা প্রস্তুত ফলক গ্রিক এবং হাইরোগ্লিফিকের সাথে এটি লিপিবদ্ধ থাকে। এবার আসেন ধর্ম। দেখেন আমাদের তো সবারই ধর্ম আছে এই যুগে, হিন্দু, আমরা হিন্দু আছি, মুসলিম আছি, তারপরে খ্রিস্টান আছি, বুদ্ধ আছি, আবার আরো আরো অনেক জাতি আছি। প্রত্যেকের ধর্ম আলাদা ছিল। এখন সেই সময়কার মিশরীয়দের ধর্ম ছিল, প্রাচীন মিশরীয় ধর্ম বিশ্বাস প্রাচীন মিশরীয় পুরাণে প্রতিফলিত আছে। এখন পুরাণ বলতে যেটা আছে পুরাতন পুস্তক, কথা বুঝতে পারছেন, তাকে এই জন্য ওকে বলে পুরাণ। বা হিন্দুদের কিন্তু একটা পুরাণ আছে, সেখানেও কিন্তু ওই হিন্দুদের কথা লেখা আছে। তাই প্রত্যেকটা ধর্মগ্রন্থে তাকে পুরাণ বলা, মানে তাদের বলা হয়েছে এখানে। 3000 বছরেরও কিছু বেশি সময় ধরে মিশরে পৌরাণিক ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল। মিশরের সভ্যতা এবং সংস্কৃতির পাশাপাশি তার পুরাণও বিবর্ধিত হয়েছে। অনেকে এই ক্ষেত্রে পৌরাণিক চরিত্রগুলো যুগ ভেদে বিভিন্ন ভূমিকা দেখা যায়। পৌরাণিক ধর্মে মূলত বহু দেবদেবীর অস্তিত্ব থাকে। প্রাচীন সাম্রাজ্যের কালে আখেন আখেন আতেনের শাসনামলে কিছুকালের জন্য সূর্য দেবতা, যাকে কি বলা হয় আতেনকে কেন্দ্র করে এই একেশ্বরবাদের চর্চা করতে দেখা যায়। কিন্তু আতেনের মৃত্যুর সাথে সাথে এই চর্চার লোপ পায়। লোপ মানে কি, হারিয়ে যায়। আগে বহু দেবদেবীর সংবলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে। দেখেন এক এক রাজার সময় এক এক কি ছিল আপনার হচ্ছে দেবতা, বা হচ্ছে দেখা গেল ধর্ম বিশ্বাস করতো। কিন্তু আতেন খানের সময়কে তারা বেশি ব্যবহার করতো কারা, সূর্যকে। কথা বুঝতে পেরেছেন। আজকে আপনাদের এই পর্যন্তই ছিল এই মিশরীয় সভ্যতা। এবার আমরা পরবর্তী দিনকে মিশরীয় শিল্পকলা সম্পর্কে জানবো। ঠিক আছে। দেখেন এখানে আছে হচ্ছে একটু বড় আকারেই দেওয়া আছে, কিন্তু আপনাদের যখন আমি হচ্ছে একদম পুরো কোশ্চেন অনুযায়ী যখন দিব, তখন এগুলো আরো ছোট হয়ে আসবে। কিন্তু এই পুরোগুলো পড়ানোর একটাই কারণ হচ্ছে কি, যে আপনারা যেন কি করতে পারেন, সবগুলো উত্তর দিতে পারেন, এই কারণেই। হ্যাঁ আজকে পাবেন, এক্ষুনি পাবেন, এখনই পাবেন, গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর ওই ভিডিওটাও গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন লিঙ্ক, আমি বাসা থেকে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম ওপেন করে আপনারা দেখে নিতে পারবেন। যারা অনলাইনে আছেন আপনাদের হচ্ছে এখনই ম্যাডাম ক্লাস নিবে। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, আগামী সপ্তাহে যেহেতু ঈদ পড়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের আগামী সপ্তাহে ঈদের ছুটি থাকবে। আমি তো বলে দিচ্ছি, এরপরও আপনাদের হচ্ছে অফিস কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দেবে। আর পরবর্তী ক্লাস হবে হচ্ছে ঈদের পরের সপ্তাহের পরের সপ্তাহে। পরের সপ্তাহ বলতে কি, ঈদের এই সপ্তাহ হচ্ছে ঈদ কবে উঠতেছে, ও তো তোমার বিষয় হতে পারে, তো মানে শুক্রবার, তাহলে 11, তাহলে 12 তারিখে আপনাদের হচ্ছে ক্লাস ছিল, 12 তারিখে হবে না, পরবর্তী ক্লাস হবে হচ্ছে পরবর্তী শুক্রবারে। এর মধ্যে আপনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করেন। আর গরম যেহেতু, তাই সেইভাবে সেফে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার সাথে আমার আজকে দেখা হচ্ছে, আর দেখা হবে হচ্ছে সামনের ক্লাসে। সকলকে আগাম ঈদ মোবারক। ঠিক আছে, আগাম ঈদ মোবারক, ভালো থাকেন। আমি হচ্ছে আপনাদের এই স্যার, জি বলেন।
স্যার বলছি কি সামনের শুক্রবারে তো হচ্ছে পূজা আছে, তা ওদিন কি ক্লাস হবে? কোন সামনে শুক্রবার পূজা আছে? সে- মানে নেক্সট শুক্রবার হচ্ছে ওই দেল পূজা। শোনেন আমি বলি, পূজা হচ্ছে ঠিক আছে, আপনার প্রয়োজন হলে আপনি যাইতে পারেন, আপনাদের রেকর্ডিং পেয়ে যাবেন। ক্লাস ওই দিনকে হবে, সমস্যা নেই, ক্লাস হবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি, তাহলে আপনাদের এই লিঙ্ক, শোনেন আমি বলি, এই লিঙ্ক আপনাদের আমি এখন কেটে দিচ্ছি। আপনারা হচ্ছে এখন যেহেতু ম্যাডাম ক্লাস নিবে, এই জন্য নতুন লিঙ্ক আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, ওই লিঙ্কে জয়েন করবেন।